জনগণের প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, করিডোর কিংবা বন্দর দেয়া তাদের কাজ নয় বলেছেন তারেক রহমান। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি। ইসির উপর সরকারের চাপ প্রয়োগের মনোভাবে জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা ইশরাক হোসেনের। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ ঢাকাবাসী। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরাই ব্যাংকের টাকা নিয়ে হাওয়া মন্তব্য প্রধান উপদেষ্টার। গঠন হবে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ হত্যায় হিঠু শেখের মৃত্যুদণ্ড, ৩ আসামি খালাস পাওয়ায় অসন্তুষ্ট পরিবার। দেখছিলেন ক্রাউন 7 সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান বলেছেন, করিডোর কিংবা বন্দর দেয়া বা না দেয়া অবশ্যই অন্তর্বর্তী সরকারের কাজ নয়, এটা করবে জনগণের ভোটে নির্বাচিত সংসদ বা সরকার। অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, পরিস্থিতি ঘোলা না করে অবিলম্বে নির্বাচনের সুনির্দিষ্ট তারিখ ঘোষণা করুন, না হলে পতিত ও পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। আহমেদ সরওয়ারের রিপোর্ট। দলের অষ্টম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে শনিবার আলোচনা সভার আয়োজন করে ফ্যাসিস্ট হাসিনা বিরোধী যুগপৎ আন্দোলনের শরিক দল এনডিএম। রাজধানীর একটি হোটেলে আয়োজিত আলোচনায় লন্ডন থেকে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বক্তব্যে তারেক রহমান বলেন, এরই মধ্যে নির্বাচন নিয়ে অন্তর্বর্তী সরকারের ইচ্ছা জনগণের প্রশ্নের মুখে পড়তে শুরু করেছে। সরকার জনগণের আশা আকাঙ্ক্ষা বুঝতে ব্যর্থ হলে পরিস্থিতি সামাল দেয়া কঠিন হবে। জুলাই আগস্টের আন্দোলনে কতজন শহীদ হয়েছেন, কতজন আহত হয়েছেন, 10 মাসেও কিন্তু অন্তর্বর্তীকালীন সরকার শহীদদের এই সংখ্যা ও তালিকা চূড়ান্ত করতে পারেনি। জুলাই আগস্টের হতাহতদের সঠিক তালিকা তৈরি করার চেয়েও অন্তর্বর্তীকালীন সরকারের কাছে করিডোর প্রদান কিংবা বন্দর ব্যবস্থাপনা বিদেশের হাতে তুলে দেওয়াটাকেই বেশি প্রাধান্য বলে মনে হচ্ছে, বা তারা বেশি প্রাধান্য দিচ্ছেন বলে মনে হচ্ছে। আমরা আবারও স্পষ্ট করে জানিয়ে দিতে চাই, করিডোর কিংবা বন্দর দেওয়া না দেওয়ার সিদ্ধান্ত অন্তর্বর্তীকালীন সরকারের অবশ্যই কাজ নয়। এই সিদ্ধান্ত নেবে জনগণের ভোটে নির্বাচিত জাতীয় সংসদ বা জনগণের ভোটে নির্বাচিত সরকার। গণতান্ত্রিক রাজনৈতিক সংস্কৃতি এবং ব্যবস্থাকে উপেক্ষা করে যদি বিরাজনীতিকরণকে উৎসাহিত করা হয়, তাহলে হয়তোবা কোনো ব্যক্তি বিশেষ লাভবান হলেও হতে পারেন, কিন্তু শেষ পর্যন্ত রাষ্ট্র, গণতন্ত্র এবং গণতান্ত্রিকামী জনগণই ক্ষতিগ্রস্ত হয়। তারেক রহমান বলেন, নানা আলোচনা সমালোচনা থাকলেও গণতান্ত্রিক বিশ্বে রাজনীতিবিদরাই সরকার পরিচালনা করেন। তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের প্রথম ও প্রধান কাজ হচ্ছে জবাবদিহিমূলক সরকার প্রতিষ্ঠা করা। যদিও গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেবার ক্ষেত্রে অন্তর্বর্তীকালীন সরকারের সদিচ্ছা কিংবা সামর্থ্য নিয়ে ইতিমধ্যেই হয়তো জনমনে কিছুটা হতাশার সৃষ্টি হয়েছে। সরকার বরং জাতীয় নির্বাচনের সুনির্দিষ্ট দিন তারিখ ঘোষণাকে সুকৌশলে অল্প সংস্কার, বেশি সংস্কার এ ধরনের একটি অভিনব শর্তের বেড়াজালে বলা যায় আটকে দিয়েছে। বিভিন্ন দাবি দাওয়া নিয়ে আমরা দেখছি প্রতিদিন বিভিন্ন শ্রেণী পেশার মানুষ রাজপথে জড়ো হচ্ছেন। মাত্র 10 মাসের মাথায় সরকারের ভেতরে এবং বাইরেও কিন্তু এক ধরনের অস্থিরতা দৃশ্যমান হতে শুরু করেছে। আমরা মনে করি দেশে এইভাবে অস্থিরতা বাড়লে এই সরকারের পক্ষে পরিস্থিতি সামাল দেওয়া কষ্টসাধ্যই হয়ে পড়বে। সুতরাং অন্তর্বর্তীকালীন সরকারের প্রতি তাদের সক্ষমতা সম্পর্কে আরও সতর্ক হওয়ার আহ্বান জানাই। পরিস্থিতি অযথা ঘোলাটে না করে জাতীয় নির্বাচনের সুস্পষ্ট তারিখ ঘোষণা করুন। জনগণের ভোটে জনগণের কাছে দায়বদ্ধ সরকার প্রতিষ্ঠা করা না গেলে পতিত পলাতক স্বৈরাচারকে মোকাবেলা করা সহজ হবে না। লোভ লাভের প্রলোভন থেকে মুক্ত থেকে অন্তর্বর্তীকালীন সরকার অচিরেই জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করে বাংলাদেশে জনগণের অধিকার প্রতিষ্ঠার দায়িত্ব পালন করবে। অনুষ্ঠানে জুলাই আগস্ট গণ অভ্যুত্থানে আহত বেশ কয়েকজনের হাতে এনডিএম এর পক্ষ থেকে অর্থ সাহায্য তুলে দেওয়া হয়। আহমেদ সরওয়ার, বাংলা ভিশন, ঢাকা।
ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে উচ্চ আদালতের রায় পাওয়ার পরও ইশরাক হোসেনকে শপথ গ্রহণে বাধা সৃষ্টি করার সমালোচনা করেছেন তিনি। বলেন, তার শপথ গ্রহণকে কেন্দ্র করে অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। এই মনোভাব জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন ইশরাক হোসেন। শপথ নিয়ে সমালোচনাকারীদের সাবেক মেয়র তাপসের দোসর হিসেবে অভিহিত করেছেন তিনি। শনিবার সন্ধ্যায় জাতীয় প্রেস ক্লাবে জরুরি সংবাদ সম্মেলনে এসব কথা বলেন ইশরাক হোসেন। রিপোর্ট ফরুক বাবুর। জাতীয় প্রেস ক্লাবে সন্ধ্যায় জরুরি সংবাদ সম্মেলনের আয়োজন করেন উচ্চ আদালতের রায়ে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের মেয়র হিসেবে নির্বাচিত বিএনপি নেতা ইশরাক হোসেন। এতে তিনি বলেন, আইনের বাধ্যবাধকতাকে সম্মান জানিয়ে আদালতের রায়ের 10 দিনের মধ্যে গেজেট প্রকাশ করেছে নির্বাচন কমিশন, কিন্তু অন্তর্বর্তী সরকারের আইন উপদেষ্টা সেখানে বাদ সেধেছেন। সংবাদ সম্মেলনে ইশরাক হোসেন বলেন, অন্তর্বর্তী সরকার নির্বাচন কমিশনের উপর চাপ প্রয়োগ করছে। এই মনোভাব জাতীয় নির্বাচনে সুষ্ঠু ভোট গ্রহণে বাধা হয়ে দাঁড়াবে বলে শঙ্কা প্রকাশ করেন তিনি। 27শে এপ্রিল 2025 তারিখে নির্বাচন কমিশন রায়ের কপিটি হাতে পাওয়ার পর তার যে বাধ্যবাধকতা রয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট প্রকাশ করার, সেই গ্যাজেটটি তারা প্রকাশ করে। এখানে আরেকটা ধোঁয়াশা মাঝখানে সৃষ্টি করার চেষ্টা করা হয়েছিল, যখন আইন উপদেষ্টা বললেন যে আমাদের কাছে মতামতের জন্য পাঠানো হয়েছে, যেটি নির্বাচন কমিশনের দরকার নেই, তারা স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান। পরক্ষণেই তিনি বললেন যে কিন্তু আমাদের মতামত না নিয়েই তারা গ্যাজেটটি করে ফেলেছে। এখন গ্যাজেটটি বা আইনি মতামতের জন্য যে ফাইলটি 5 দিন যাবৎ তার টেবিলে পড়েছিল, সেই বিষয়টি কিন্তু উল্লেখ করা হয় নাই। রায়ের পূর্ণাঙ্গ কপিতে স্পষ্ট লেখা হয়েছে 10 দিনের মধ্যে গ্যাজেট করতে হবে, না হলে তারা কন্টেম্পট অফ কোর্টে পড়ে যেতে পারে। কিন্তু যখন জনগণের সামনে এভাবে উপস্থাপন করা হবে, জনগণ কিন্তু সেটাকে ভিন্নভাবে দেখবে যে গ্যাজেট প্রকাশের 20 দিন হয়ে গিয়েছে, এখন পর্যন্ত আমাকে শপথ গ্রহণ করানোর জন্য কোনো ধরনের পদক্ষেপ বর্তমান সরকার নেয় নাই। ইতিমধ্যেই এই সরকার এক ধরনের হস্তক্ষেপ শুরু করেছে এবং সেটি আগামী জাতীয় নির্বাচনের আগে কি ধরনের প্রভাব ফেলতে পারে সেটা নিয়ে জনগণ এখন শঙ্কিত হয়ে পড়েছে। এদের এই বর্তমান যে অন্তর্বর্তীকালীন সরকারের যে উপদেষ্টা পরিষদ রয়েছেন, এই উপদেষ্টা পরিষদের অধীনে একটি সঠিক, সুস্থ, নিরপেক্ষ জাতীয় নির্বাচন অনুষ্ঠিত হতে পারে কিনা সেটা নিয়ে জনমনে এখন শুধু সন্দেহ। সংবাদ সম্মেলনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে ইশরাক হোসেন বলেন, নগর ভবনে চলমান আন্দোলনের সাথে তার কোনো সম্পৃক্ততা নেই। ঢাকা দক্ষিণ সিটির নাগরিকরা তাদের দাবি আদায়ে আন্দোলন করছেন। ধানের শীষের প্রার্থীর প্রতি বৈষম্য করা হচ্ছে, এই মামলাটি ছিল তাপস নৌকার প্রার্থী নুরুল হুদা তাদের বিরুদ্ধে। তো তাদের পক্ষ হয়ে এখন কারা এই মামলায় বাধা দান করতে পারে? তাহলে তো তারা সেই দোসরদেরই লোক হয়ে গেল, তাই না? তো আমি দোষ দিব তাদেরকে, ওই দোসরদেরকে, আমি অন্য কাউকে দোষ দিব না। আমি সকল পক্ষ যারা এখানে রেসপন্সিবল পার্টি রয়েছেন সবাইকে আহ্বান জানাবো দ্রুততম সময়ের মধ্যে আপনারা রায়টি কার্যকর করেন, রায়টি বাস্তবায়ন করেন। সরকারকে দোষারোপ করছেন না জানিয়ে ইশরাক হোসেন বলেন, সমাধান চান তিনি। শপথ নেয়ার জন্য তিনি প্রস্তুত বলে জানান। ফরুক বাবু, বাংলা ভিশন, ঢাকা। এদিকে আদালতের রায় অনুযায়ী ইশরাক হোসেনকে ঢাকা দক্ষিণ সিটির দায়িত্ব বুঝিয়ে না দেয়ায় স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা করেছে ঢাকাবাসী। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপন অবজ্ঞা করে তারা আইন ও সংবিধান অমান্য করেছেন বলেও মন্তব্য করেন বিক্ষোভ কর্মসূচিতে অংশ নেওয়া ব্যক্তিরা। দ্রুত ইশরাক হোসেনকে দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে আজ রবিবার আবারও বিক্ষোভ কর্মসূচির ঘোষণা করা হয়। মিরাজ হোসেন গাজীর রিপোর্ট, ক্যামেরায় এম সেলিম। শনিবারের এই কর্মসূচি মূলত বিক্ষোভ মিছিলের, তাই নির্ধারিত সময়ের আগেই নগর ভবনের সামনে সমবেত হতে থাকেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বিভিন্ন অঞ্চলের ভোটার ও নাগরিকরা। কিছুক্ষণের মধ্যে বঙ্গবাজার থেকে গুলিস্তান সড়কে অবস্থান নিয়ে স্লোগান দিতে থাকেন ঢাকাবাসীর ব্যানারের আন্দোলনকারীরা। সবকিছু ঠিক রাখার জন্য নগরপিতা দরকার। আমরা এই দেশের যত জনগণ আছে আমরা তীব্র থেকে আন্দোলন করব। এছাড়া আমরা
কোনো এক সুতো পিছপা হবে না। ঢাকার সমস্ত কিছু আমরা বন্ধ করে দিব, ঢাকা দক্ষিণের যা আছে সব বিচ্ছিন্ন করে দিব ঢাকা থেকে। তখন আমরা দেখবো যে ইশাক হোসেন আসবে কি আসবে না। মাননীয় মেয়র ইশাক হোসেনকে শপথ গ্রহণের জন্য অনুষ্ঠান না করবে ওই পর্যন্ত আমরা রাজপথে ছিলাম, রাজপথে আছি। স্থানীয় সরকার মন্ত্রণালয় এবং আইন মন্ত্রণালয় আসিফ মাহমুদ ভূঁইয়া এবং আসিফ নজরুলের যুগ সাজস এবং ষড়যন্ত্রে এই ইশাককে তার শপথ গ্রহণে বাধাবিঘ্ন সৃষ্টি করেছে। এরপর নগর ভবনের সামনে থেকে বিক্ষোভ মিছিল গুলিস্তানের দিকে রওনা হয়। গুলিস্তান থেকে 0 পয়েন্ট দিয়ে সচিবালয়ের পূর্ব গেট হয়ে মিছিলটি পল্টন মোড়ের দিকে যায়। এরপর সেখান থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে কিছুক্ষণ অবস্থান নেন মিছিলকারীরা। জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে শিক্ষা ভবন হয়ে আবারও নগর ভবনে এসে শেষ হয়। আমরা যেরকম খোকা পরিবারকে ভালোবাসি সেই রকম বর্তমানের আইডল যে আইকন ইঞ্জিনিয়ার ইশরাক, তার প্রতি আমাদের ভালোবাসা। সে রাজপথের যেভাবে সৈনিকদের কর্মীদেরকে ছিনে নিয়ে আসে, আমরা তার জন্য জান দিতে প্রস্তুত। উপদেষ্টা হতে শুরু করে যারা আছেন এই সরকারের আমলেও আমরা কোর্টের রায়ে জিতেছি এবং এই সরকারও আমাদের সাথে বৈষম্যের আচরণ করছে। সরকারের দুরভিসন্ধিমূলক কোনো আচরণ এখানে পরিলক্ষিত হয় বলে আমরা মনে করি এবং আমরা এই শপথ নিয়ে তালবানা কোনোভাবেই বরদাস্ত করতে চাই না। বিক্ষোভ মিছিল শেষে নগর ভবনের প্রধান ফটকে সংক্ষিপ্ত সমাবেশে নতুন কর্মসূচি ঘোষণা করেন ঢাকাবাসী সংগঠনের সদস্যরা। আসিফ মাহমুদ সজীব ভূঁইয়াকে ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করলাম। একই সাথে তার সচিব, স্থানীয় সরকার বিভাগের সচিব গণতন্ত্রের পথে বাধা দেওয়ায় সজীব ভূঁইয়াকে অপ্রাসঙ্গিক বেআইনি সহায়তা দেওয়ায় জনাব রেজাউল মাকসুদ জাহিদিকেও ঢাকা সিটি কর্পোরেশনে অবাঞ্ছিত ঘোষণা করা হলো। আমরা তাদেরকে যেখানে যেভাবে পাব আমরা তাদেরকে সেখানে সেভাবে প্রতিহত করব। আপনারা সকলে ভালো থাকবেন। আমরা আগামী দিন আবার সকাল 10টায় এখানে সমবেত হব। একই পথে আমরা প্রেস ক্লাব পর্যন্ত গিয়ে আবার এখানে বিক্ষোভ মিছিল শেষ করব। অর্থাৎ আগামী দিনে আমাদের একই কর্মসূচি থাকলো। আদালতের রায় ও নির্বাচন কমিশনের প্রজ্ঞাপনের পরও স্থানীয় সরকার মন্ত্রণালয় দায়িত্ব বুঝিয়ে না দেওয়া ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের জন্য ভালো উদাহরণ নয় বলেও মন্তব্য করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের বাসিন্দারা। মিরাজ হোসেন গাজী, বাংলা ভিশন, ঢাকা। বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলেছেন, নির্বাচনের দাবিতে সরকারকে ঘেরাও করা লাগলে তা হবে দুর্ভাগ্যজনক। স্থায়ী কমিটির আরেক সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেছেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় সুষ্ঠু নির্বাচন। আর আমির খসরু মাহমুদ চৌধুরী বলেছেন, ছোটখাটো খুচরা পার্টি নিয়ে ভাবার সময় নেই বিএনপির। শনিবার দলীয় বিভিন্ন কর্মসূচিতে তারা এসব কথা বলেন। তারুণ্যের রাজনৈতিক অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে খুলনার ঐতিহাসিক সার্কিট হাউস মাঠে সমাবেশ করে বিএনপি। গণতন্ত্র পুনরুদ্ধারের আন্দোলনের ধারাবাহিকতায় দেশের তরুণদের শক্তিকে কাজে লাগাতে খুলনা ও বরিশাল বিভাগের সমন্বয়ে এই সমাবেশের আয়োজন করে যুবদল, স্বেচ্ছাসেবক দল ও ছাত্রদল। এতে প্রধান অতিথি ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। এ সময় অন্তর্বর্তী সরকারের সমালোচনা করেন তিনি। দাবি জানান দ্রুত নির্বাচনের রোডম্যাপ দেয়ার। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনি অবলীলাক্রমে বাংলাদেশের সমুদ্র বন্দর, নদী বন্দর, করিডোর সব বিদেশিদের হাতে হস্তান্তর করবেন। কি চুক্তি করে এসেছেন? কি এখতিয়ার আছে আপনার? কি ম্যান্ডেট নিয়ে এসেছেন? আপনার একমাত্র ম্যান্ডেট বাংলাদেশে একটি সাধারণ নির্বাচন অনুষ্ঠান করা। যদি কোনোদিন নির্বাচনের দাবিতে এই অন্তর্বর্তীকালীন সরকারকে ঘেরাও করতে হয়, তা হবে আমাদের জাতির জন্য একটি দুর্ভাগ্য। এদিকে চট্টগ্রামের দলীয় কার্যালয়ের সামনে বিএনপির সদস্য নবায়ন কার্যক্রমের উদ্বোধন করেন দলের স্থায়ী কমিটির আরেক সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। এ সময় তিনি বলেন, আওয়ামী লীগের চিহ্নিত দোসর এবং সমাজে অগ্রহণযোগ্য ব্যক্তিদের বিএনপির সদস্য করা যাবে না। যারা সমাজে চাঁদাবাজ হিসেবে, দুর্নীতিবাজ হিসাবে, যারা সমাজের
অসামাজিক কাজে লিপ্ত, যাদের জনগণের গ্রহণযোগ্যতা নাই, যাদের এই লোকগুলোকে যথাসম্ভব বাইরে রাখার চেষ্টা করবেন। তারেক রহমান সাহেবের নির্দেশনায় আমরা যেভাবে আন্দোলনে সফল হয়েছি, আজকে ওনার নির্দেশনায় আমরা এইভাবে প্রত্যেকটি পদক্ষেপ যদি আমরা দিতে পারি, এই খুচরা পার্টি এখানে সেখানে যারা আছে এগুলো তাদের মতো করে আসবে আর যাবে। অন্যদিকে জাতীয়তাবাদী বাউল দলের 18তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিএনপির প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের সমাধিতে শ্রদ্ধা জানান বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান। এ সময় তিনি বলেন, সব গণতন্ত্রকামী মানুষকে সঙ্গে নিয়ে দেশ গড়তে চায় বিএনপি। আজকে আমরা গণতন্ত্রের জন্য কাজ করে যাচ্ছি এবং সেই গণতন্ত্রকে বাংলাদেশে ফিরিয়ে আনতে হবে এবং সেটা আনতে হবে যত দ্রুত সম্ভব। মঈন খান আরো বলেন, গণতন্ত্র পুনরুদ্ধারের একমাত্র উপায় হলো দ্রুত ও সুষ্ঠু জাতীয় নির্বাচন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, যারা ক্ষুদ্র ঋণ বিশ্বাস করত না তারা ব্যাংক থেকে টাকা লোপাট করে হাওয়া হয়ে গেছে, কিন্তু ক্ষুদ্র ঋণের সংস্থার কেউ টাকা মেরে দেয়নি বলে জানান তিনি। তিনি আরো বলেন, আলাদা লাইসেন্স দিয়ে ক্ষুদ্র ঋণ ব্যাংক চালু করা হবে। রিপোর্ট করছেন ইমরুল কায়েস। রাজধানীর আগারগাঁওয়ে মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির ভবন উদ্বোধন করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সময় তিনি বলেন, ক্ষুদ্র ঋণের শুরুর দিকে অনেক মানুষ এর বিরোধিতা করেছিল, পরে তারাই আসল ব্যাংক বলে দাবি করা ব্যাংকগুলো থেকে টাকা লোপাট করেছে বলে অভিযোগ করেন তিনি। জামানতওয়ালা ব্যাংক, যারা প্রকৃত ব্যাংক বিচার করতো, বলতো, তারা আজকে হাওয়া, তারা কেউ নেই, তারা টাকা নিয়ে লোপাট, ব্যাংক শেষ। আর মাইক্রো ক্রেডিট পরিসংখ্যান আপনারা দেখতেছেন, পয়সা কেউ মারে নাই, কেউ পালিয়ে যায় নাই, সেগুলো প্রতিটি পয়সা আছে, তাদের জমা টাকা আছে, তাদের নিজেদের কাজ চলছে এবং নিজেদের টাকা নিজেরা চলছে। ব্যাংক কাকে বলবেন এখন আপনারা বিচার করুন, ব্যাংক কোনটা? কাজে যেটা প্রকৃত ব্যাংক সেদিক দিকে আমরা নজর দিই না, আমরা কোনো রকমের বুঝ দেওয়ার মধ্যে করে যাই, যেটা নকল ব্যাংক সেটা নিয়ে আমরা সব ব্যস্ত। প্রধান উপদেষ্টা বলেন, এখন ক্ষুদ্র ঋণ ব্যবস্থায় এনজিও পর্যায় থেকে উত্তরণ ঘটিয়ে ব্যাংক প্রতিষ্ঠা করতে হবে। আর নতুন চিন্তা করতে হবে, এখানে মাইক্রো ক্রেডিট ব্যাংক স্থাপন, এটা এখন এনজিও। কাজে এনজিও থেকে উত্তরণ হতে হবে। এনজিও পর্যায়ে রয়ে গেলে এটা ঠিক আবার ওই ব্যাংকিং মেজাজে আসবে না, মেজাজে আসতে হলে তাকে ব্যাংক হতে হবে। এই মাইক্রো ক্রেডিট ব্যাংক নামে একটা আইন করতে হবে, যেটা আইনের কথা আবাসিক নিয়ে আমরা পাচ্ছি এখানে। এটা পরিষ্কারভাবে এটা নতুন একটা ব্যাংক হতে হবে, নতুন আইনে। সেটা রেগুলেটরি অথরিটি, মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি হতে পারে, ভিন্ন অথরিটি হতে পারে। চাকরি না খুঁজে তরুণ তরুণীরা ক্ষুদ্র ঋণ ব্যাংক থেকে ব্যবসায় বিনিয়োগ করতে পারবে বলে আশা করেন ডক্টর মোহাম্মদ ইউনূস। ইমরুল কায়েস, বাংলা ভিশন, ঢাকা। মাগুরায় আসিয়াকে ধর্ষণ ও হত্যার আলোচিত মামলায় শিশুটির বোনের শ্বশুর হিটু শেখকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া বাকি 3 আসামিকে খালাস দেওয়া হয়েছে। ঘটনার দিন থেকে 73 দিনের মাথায় শনিবার এই মামলার রায় ঘোষণা করা হলো। এর মধ্যে তদন্ত শেষে পুলিশ 37 দিনের মধ্যে অভিযোগপত্র জমা দেয়। মাগুরা প্রতিনিধি শরীফ আনোয়ারুল হাসান রবিনের তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। মাগুরায় শিশু আসিয়া ধর্ষণের ঘটনায় উত্তাল হয়েছিল গোটা দেশ। শনিবার সকালে আদালতে হাজির করা হয় ধর্ষণ ও হত্যার আলোচিত এ মামলার আসামিদের। মাগুরা নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক এম জাহিদ হাসান তাদের উপস্থিতিতে এ মামলার রায় ঘোষণা করেন। অভিযোগ গঠন বা বিচার শুরুর 25 দিনের মাথায় এই মামলার রায় ঘোষণা করা হলো। রায়ে অসন্তোষের কথা জানিয়েছেন আসিয়ার মা। রায় সন্তোষ প্রকাশ করেছেন রাষ্ট্রপক্ষের আইনজীবীরা। রায় পর্যালোচনা করে খালাসপ্রাপ্তদের বিরুদ্ধে প্রয়োজনে আপিল করার কথা জানিয়েছেন তারা। এখন থেকে 30 দিনের ভিতরে তারা উচ্চ আদালতে আপিলের সুযোগ পাবে। যদি মহামান্য হাইকোর্টে তাদের আদেশ বহাল থাকে, তারা সুপ্রিম কোর্টে যেতে পারবে এবং সুপ্রিম কোর্ট অ্যাপিলেট ডিভিশনে চূড়ান্ত রায় হওয়ার পরে 7 দিনের মধ্যে সেই আদেশ কার্যকরী। গা শিহরে ওঠে
যে একজন 8 বছর বয়সী শিশুকে কিভাবে তিনি ধর্ষণ করেছেন এবং তার ফলশ্রুতিতে কিভাবে তার মৃত্যু হলো। কাজেই আগামীতে এই জাতীয় কোনো অপরাধ যেন সংগঠন করতে না পারেন, বিশেষ করে কোনো যৌন অপরাধ যেন কেউ করতে না পারেন, সেই ব্যাপারে রাষ্ট্রের পক্ষ থেকে সর্বোচ্চ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে। উচ্চ আদালতে যাওয়ার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী। আজকে রায়তে 1 নম্বর আসামি হিটু শেখের ফাঁসি হয়েছে এবং অন্যান্য আসামিদের খালাস হয়েছে। এই ব্যাপারে যদি আসামি পক্ষ চায় তাহলে অবশ্যই আমরা পদক্ষেপ নেব এবং উচ্চতর আদালতে যাব। আপনি কি খুশি না খুশি বলেন একটু। 23 এপ্রিল অভিযোগ গঠনের মধ্য দিয়ে বিচার কার্যক্রম শুরু হয় আলোচিত এ মামলার। 27 এপ্রিল মামলায় সাক্ষ্য গ্রহণ শুরু হয়। ছুটির দিন বাদে টানা শুনানি চলে। বিচার কার্যক্রম শেষ হয় 21 দিনে। এর আগে 15 মার্চ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট সব্যসাচী রায়ের আদালতে শিশুটির বোনের শ্বশুর হিটু শেখ ফৌজদারি কার্যবিধির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। শিশু আসিয়া বড় বোনের শ্বশুর বাড়িতে বেড়াতে গিয়েছিলেন। 6 মার্চ বেলা 11:30টার দিকে তাকে অচেতন অবস্থায় মাগুরার হাসপাতালে নেওয়া হয়। পরে 13 মার্চ ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। এর আগে 8 মার্চ শিশুটির মা মাগুরা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে ধর্ষণ ও হত্যা চেষ্টার অভিযোগে মামলা করেন। বাংলা ভিশন নিউজ ডেস্ক। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক আরোপ নিয়ে বাংলাদেশে জনগণ যতটা ভয় পাচ্ছে ততটা ভয় পাওয়ার কারণ নেই বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের সম্মানিত ফেলো ডক্টর দেবপ্রিয় ভট্টাচার্য। শনিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত সেমিনারে এই মন্তব্য করেন তিনি। বলেন, যতটা ট্যারিফ যুক্তরাষ্ট্র তৈরি পোশাকের উপর আরোপ করতে চাচ্ছে তুলনামূলকভাবে তা প্রতিযোগী দেশগুলোর চেয়ে বাংলাদেশকে ভালো অবস্থানে রাখবে। যুক্তরাষ্ট্রের এই ধরনের সিদ্ধান্ত দীর্ঘস্থায়ী হবে না বলেও আশা করেন তিনি। মার্কিন পাল্টা শুল্ক আরোপের পর অন্তর্বর্তী সরকারের নেওয়া প্রাথমিক পদক্ষেপকে স্বাগত জানালেও একতরফাভাবে মার্কিন যুক্তরাষ্ট্রকে শুল্ক ছাড় দেওয়ার সমালোচনা করেন তিনি। বাংলাদেশের গ্রাহকদের জন্য আরও সহজ, সুবিধাজনক ও নিরাপদ লেনদেন নিশ্চিতে মার্কেন্টাইল ব্যাংক পিএলসি ও মাস্টারকার্ড যৌথভাবে একাধিক নতুন কার্ড সেবা চালুর ঘোষণা দিয়েছে। রাজধানীর রেডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রণালয় এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর মোহাম্মদ জাকির হোসেন চৌধুরী ও মার্কেন্টাইল ব্যাংক পিএলসির চেয়ারম্যান মোহাম্মদ আনোয়ারুল হক। মার্কেন্টাইল ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক মতিউল হাসান এর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন মাস্টারকার্ড বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার সৈয়দ মোহাম্মদ কামাল, মার্কেন্টাইল ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ও সিবিও ডক্টর মোহাম্মদ জাহিদ হোসেন এবং সিএফও ডক্টর তাপস চন্দ্র পাল প্রমুখ। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মার্কেন্টাইল ব্যাংকের ভাইস চেয়ারম্যান আলহাজ আকরাম হোসেন, নির্বাহী কমিটির চেয়ারম্যান এম.এ. খান বেলাল, রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল আওয়াল, পরিচালক আলহাজ মোশাররফ হোসেন, উপব্যবস্থাপনা পরিচালক বৃন্দ মোহাম্মদ জাকির হোসাইন ও শামীম আহমদ, হেড অফ কার্ডস মোস্তাফিজুর রহমান এবং মাস্টারকার্ড বাংলাদেশের ডিরেক্টর জাকিয়া সুলতানা অনুষ্ঠানে স্বনামধন্য ব্যবসায়ী, বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী, মার্কেন্টাইল ব্যাংক ও মাস্টারকার্ডের ঊর্ধ্বতন নির্বাহী কর্মকর্তা সহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। সংবাদ শেষ করব ক্রাউন 7 শিরোনামগুলো আরও একবার জানিয়ে। জনগণের প্রশ্নের মুখে অন্তর্বর্তী সরকারের কর্মকাণ্ড, করিডোর কিংবা বন্দর দেয়া তাদের কাজ নয় বলেছেন তারেক রহমান। অবিলম্বে নির্বাচনের তারিখ ঘোষণার দাবি। ইসির উপর সরকারের চাপ প্রয়োগের মনোভাবে জাতীয় নির্বাচনে প্রভাব পড়ার শঙ্কা ইশরাক হোসেনের। স্থানীয় সরকার উপদেষ্টা ও সচিবকে নগর ভবনে অবাঞ্ছিত ঘোষণা দক্ষিণ ঢাকাবাসী। ক্ষুদ্র ঋণে অবিশ্বাসীরাই ব্যাংকের টাকা নিয়ে হাওয়া, মন্তব্য প্রধান উপদেষ্টার। গঠন হবে আলাদা মাইক্রো ক্রেডিট ব্যাংক। মাগুরায় বহুল আলোচিত শিশু আসিয়া ধর্ষণ ও হত্যায় হিটু শেখের মৃত্যুদণ্ড, 3 আসামি খালাস পাওয়ায় অসন্তুষ্ট পরিবার। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সকাল 7:30টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়াও বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bvnews24.com ও facebook.com/banglavision news এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision news।